অনুরূপ তিনজনকেই ধরাশায়ী করে ফেলল। ওর হাতের ভারী ঘুষি আর লাথি খেয়ে তিনজনের অবস্থাই বেহাল, তবে অনুরূপের হাতে লেগেছে একটু। ওদের মধ্যে একজন চাকু বের করে আচমকা ওর বাজুতে মারে, সেখানেই জখম হয়েছে, তবে গুরুতর নয়। তবুও মিলাত ভয় পেয়ে গেছে। তখনই স্বামীর কাছে এগুতে নিলে অনুরূপ হাতে ইশারায় বাঁধা দেয়। মার খেয়ে তিনজনেই যখন মেঝেতে পড়েছিল সেই মুহূর্তেই চলে এলো পুলিশ। অনুরূপ ডাকে নিয়ে তাদের ডেকেছে মিলাত। ওদের নিয়ে যাওয়ার পর মিলাত দৌড়ে ভেতর থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। অনুরূপকে সোফায় টেনে বসিয়ে ম্লান স্বরে বলল, আমার জন্যই আপনার এই অবস্থা। মোটেই না। নিজেকে দোষ দেওয়া বন্ধ করো মিলাত। সম্পূর্ণ দোষ হলো চৈতির। ওই মহিলা বেয়াদব আর নষ্ট প্রজাতির। অনুরূপের ক্রোধের উত্তাপ বুঝতে পারল মিলাত। সে স্বামীকে শান্ত করতে তার মাথায় হাত বুলিয়ে দিল। স্ত্রীর শীতল স্পর্শ পেয়ে অনুরূপের রাগ পড়ে গেল। মিলাত নমনীয় স্বরে বলল, চলুন, ডাক্তারের কাছে চলুন। আমার কাছে তুমি আমার ডাক্তার। এই যে ব্যান্ডেজ করে দিয়েছ এতেই সেরে যাবে। মিলাত স্মিত হেসে বলল, আপনি বসুন এখানেই, আমি নাস্তা নিয়ে আসছি। মিলাত নাস্তার জন্য উঠে যেতেই অনুরূপ মনে মনে বলল, অনেক হয়েছে আর না, ওই নষ্ট মহিলার ব্যবস্থা আমি অতি শীঘ্রই করব। চৈতি রেভানকেও ফোন করেছিল, কিন্তু রেভান রিসিভ না করায় মেসেজে লিখেছে, জান, তোমার মিলাত তো বিপদে, আজ ওর এমন অবস্থা করব যে তুমি ওকে ভালোবাসার জন্য আফসোস করবে সারা জীবন। এই মেসেজটুকু পরেই রেভান হার্টবিট বেড়ে গেছে, এসির ভেতরেও কপালে চিকন ঘামের রেখা। সবকিছু ভুলে সে ফোন করল মিলাতকে। রিসিভ হতেই উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল, মিলাত তুমি ঠিক আছো? ওপাশ থেকে পুরুষ কণ্ঠে মার্জিত স্বরে কেউ বলে উঠল, জি মিলাত ঠিক আছে। আপনি কে? আমি ওর বর। ওর বর। এই কথা শুনে রেভান ধপ করে নিভে গেল নিমিষেই। কিছু না বলে খট করে লাইন কেটে দিল। অনুরূপ ফোনটা টেবিলের ওপর রাখতেই মিলাত নাস্তা নিয়ে এসে বলল, কে ছিল? রেভান। এই নাম শুনে মিলাত একটু ভীত হল। ওই লোকটা কি অনুরূপকে উল্টাপাল্টা কিছু বলেছে? অনুরূপ কি ওকে ভুল বুঝছে? মিলাত ভয়ে ভয়ে প্রশ্ন করল, কি বলেছেন উনি? তুমি ঠিক আছো কি না জানতে চেয়েছে। ও আচ্ছা। মিলাত একটু হাঁপ ছেড়ে বাঁচল। পর মুহূর্তেই সোজা হয়ে বসে বলল, আপনাকে কিছু বলার ছিল। বলো। অনুরূপ পূর্ণ মনোযোগ দিল স্ত্রীর কথায়। মিলাত নাস্তার প্লেট সামনে দিয়ে বলল, খাওয়া শুরু করুন। খাওয়া শেষ করলে পরে বলবো। তুমি খাইয়ে দাও। আমি? হ্যাঁ তুমি। অসুস্থ স্বামীর সেবা করো বু। মিলাত এবার আর কথা বাড়াল না, নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। অনুরূপ বাধ্য ছেলের মতো চুপচাপ খেতে শুরু করল। এক পর্যায়ে কথা গুছিয়ে মিলাত বলতে শুরু করল, রেভানকে সেটা বলতে চাই আপনাকে। লাগবে না, ওকে আমি জানি। অনুরূপ বাধা দিয়ে বলল। মিলাত ভীষণ অবাক হল। চোখ বড় বড় করে বলল, কিভাবে জানেন আপনি? ওর বোনকে দেখতে গিয়েছিলাম। কবে? ওই যে প্রথম দিকে যখন আমাদের পতেঙ্গায় দেখা হয়েছিল তখন। মায়ের জোড়াজড়িতে যাই। ওর বোনকে পছন্দ হয়নি। পছন্দ হয়নি সেটা না, আসলে তখন মনটা একজনের দিকে চলে গিয়েছিল অলরেডি, আর কাউকে দেখার প্রয়োজনই মনে করিনি। এই একজন তা যে মিলাত নিজেই এতটুকু খুব ভালোই বুঝেছে। সে আমার সাথে কিভাবে পরিচয় এটা জানেন? জানি। রক্ত দিয়েছে তোমাকে, পছন্দ করে। এত কিছু কিভাবে জানেন? আমি অনেক পজেসিভ তোমার বিষয়ে। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে তোমার সব খবর রাখি। মিলাত কথাই বলতে ভুলে গেল। লোকটা মোটেও সাধাসিধা নয়। বুঝতে পারল তার স্বামী ব্যক্তিটি ভেতর ভেতর অনেক কিছু লালন করে। রেভান বাসায় ফেরার পর সালেহা বেগম ছেলেকে ডাকলেন। নিজের পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোকে কয়েকদিন ধরে এমন লাগছে কেন? রেভান ভ্রু কুঁচকে না জানার ভান ধরে বলল, কেমন লাগছে? এই যে আনমনা, কোনো উচ্ছলতা নেই। আগে তো এমন ছিলি না। রেভান ঠোঁটে হাসি টেনে বলল,
মা ব্যবসায়িক প্রেসার পড়ছে খুব, তাই আর কি, তুমি অযথা টেনশন করো না। আচ্ছা, তবুও নিজের খেয়াল রাখতে হবে, আর সেই জন্যই আমি তোর বিয়ে দেব ঠিক করেছি। 3 দিন পর এক জায়গায় মেয়ে দেখতে যাব। রেভান মাথা নাড়ল, মলিন স্বরে বলল, তোমার যা ভালো লাগে করো, আমার আপত্তি নেই। সালেহা বেগম খুশি হলেন ছেলের কথায়। মাথায় স্নেহের পরশ দিতে দিতে বললেন, যা বাবা, ফ্রেশ হয়ে খেতে আয়। আচ্ছা। রেভান নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। ধীর পায়ে বিছানায় এসে ধপ করে বসে পড়ল মাথা চেপে। অসহ্য লাগছে সবকিছু, জীবন কতটা নিষ্ঠুর, কারো পারে ভেঙে দিয়ে কারো পার গড়ে। অনুরূপ সারাদিন এক মুহূর্তের জন্য মিলাতের কাজ ছাড়া হলো না। মেয়েটা এত করে বলল রেস্ট নিতে, কে শোনে কার কথা। শেষে দুপুরে আর টিকতে না পেরে মিলাতের খাটেই ঘুমিয়ে গেল বেচারা। দুপুরের খাবারও খায়নি। অনুরূপ খায়নি বলে মিলাতেরও খেতে ইচ্ছে হলো না। সে গোসল করে রুমে এসে দেখল অনুরূপ বালিশ ছাড়াই উল্টো হয়ে শুয়ে আছে। তাই ওর মাথা বালিশে দেওয়ার জন্য তুলতেই আধঘুমে জড়ানো গলায় অনুরূপ বলল, তোমার কোলে ঘুমাবো। কোলে নাও। মিলাত লজ্জা পেয়ে গেল, তবু স্বামীর কথা রাখতে বিছানায় বসে ওর মাথাটা কোলেই রাখল। নরম কোল পেয়ে অনুরূপের যেন আরাম হল। ও ঘুমের ঘোরেই মিলাতের কোমর পেঁচিয়ে ধরল দুহাতে। বুয়ের নরম কোলে মুখ ডুবিয়ে নিশ্চিন্তে ঘুমাতে লাগল। মিলাত অনুরূপের চুল হাত বুলাতে বুলাতে ওর দিকেই তাকিয়ে রইল দীর্ঘক্ষণ। এর মাঝে কখন যে নিজেই ঘুমিয়ে পড়ল জানা নেই। নুহা সন্ধ্যায় বাসায় ফিরে পাত্রের ছবি আর বায়োডাটা পেল মায়ের কাছ থেকে। এই ছেলেই ওকে কয়েকদিনের মধ্যে দেখতে আসবে। নুহা এতটাও গুরুত্ব দিল না। ছবি বা বায়োডাটা কিছুই দেখল না। যা দেখার সামনাসামনিই দেখবে। পছন্দ হলে ওই দিনই বিয়ে, নয়তো আউট। সন্ধ্যার আকাশে মেঘের ঘনঘটা। কালো মেঘের আস্তরণে বন্দি আকাশ। আজ যেন সন্ধ্যা নামল দ্রুতি। পাখিরা দল বেঁধে ফিরছে নীড়ে। বাতাসের তালে দুলছে গাছপালা। মেঘের দল অবিন্যস্তভাবে ঘুরছে পুরো আকাশ জুড়ে। ক্রমেই বেড়ে চলছে বাতাসের বেগ। সন্ধ্যার অন্ধকারে ডুবেছে ধরণী। অনুরূপের ঘুম ভেঙে গেল হঠাৎই। ঘুমটা ভীষণ ভালো হয়েছে আজ। মাথাটা তুলে খেয়াল করতেই বুঝল এতক্ষণ সে তার বউয়ের কোলে ঘুমাচ্ছিল। ও তার মানে ভালো ঘুমের রহস্য তাহলে এটা। অনুরূপ মনে মনে হাসল। ধীরে ধীরে উঠে বসল শোয়া থেকে। মিলাত এখনো হেলান দিয়ে ঘুমাচ্ছে। বাইরে থেকে আসা ঠান্ডা বাতাসে মাঝে মাঝেই কেঁপে উঠছে। খোলা চুলগুলো উড়ছে বিক্ষিপ্তভাবে বাতাসের তালে তালে। অনুরূপ ধীরে ধীরে স্ত্রীর মাথার নিচে বালিশ দিয়ে দিল। তারপর বিছানা ছেড়ে উঠে পড়ল। বাইরের আবহাওয়া খারাপের দিকে যাচ্ছে। ঝড়ের সম্ভাবনা প্রবল। অনুরূপ পুরো ফ্ল্যাটের জানালা, বারান্দার দরজাগুলো বন্ধ করে দিল। এর মাঝেই মিলাতেরও ঘুম ভেঙে গেল। ও ওর খোলা চুলগুলো দুহাতে আট পরে খোঁপাতে বাঁধল। তারপর ঘুম ঘুম স্বরে বলল, ঘুম ভালো হয়েছে। অনুরূপ চমৎকার হাসল। উৎফুল্ল স্বরে বলল, ভীষণ, চাকরি জীবনে এত ভালো ঘুম হয়নি আমার। তাই নাকি? তা আজ এত ভালো ঘুমের রহস্য কি? বুয়ের কোল। আশেপাশে বউ থাকলে ঘুম ভালো না হয়ে যাবে কোথায়? মিলাত লজ্জা পেয়ে হাসল। কিচেনের দিকে যেতে যেতে বলল, হাত মুখ ধুয়ে আসুন। দুপুরেও তো খাননি কিছু। আসছি। মিলাত চলে যাওয়ার পর অনুরূপ গেল ফ্রেশ হতে। খাওয়ার টেবিলে খাবার দেওয়ার পর অনুরূপ মনে মনে চাইছিল মিলাত যেন ওকে খাইয়ে দেয়, কিন্তু হঠাৎ করে এই কথাটা কি করে বলবে সেটাই ভেবে পেল না। অনুরূপকে খাবার সামনে নিয়ে বসে থাকতে দেখে মিলাত বলল, খাচ্ছেন না কেন? আমার তো হাত কেটে গেছে, ব্যথা করছে খুব। মিলাত বুঝে নিল স্বামীর পরোক্ষ আবদার খানা। সে চেয়ার টেনে অনুরূপের পাশে বসে বলল, আমি খাইয়ে দিচ্ছি। অনুরূপ মনে মনে খুশি হল আর স্ত্রীর বুদ্ধির প্রশংসা করল। খাওয়া দাওয়ার পাট চুকানোর পর মিলাত কিচেনে গেল এঁটো বাসন কোসন ধুয়ে সব গুছিয়ে রাখতে। ওর পেছন পেছন অনুরূপও এলো। ওকে দেখে মিলাত বলল, রেস্ট নিন ঘরে গিয়ে। না, তোমাকে হেল্প করব।
আপনার না হাতে ব্যথা, ওইটা শুধু নিজ হাতে খেতে গেলেই হয়। মিলাত বুঝতে পারল স্বামী তার বহুত শেয়ানা। কি সুন্দর হাত ব্যথার নাটক করল, তখন যেন নিজ হাতে না খাওয়া লাগে। মিলাত কপট রেগে বলল, তাই না? এত শেয়ানা আপনি আগে জানা ছিল না? আগে জানলে কি বিয়ে করতে না? ভাবতাম আরো। আচ্ছা, তবে আমার তোমার সাথে তুমুল প্রেম করার ইচ্ছা ছিল, একদম ধরো ফাটাফাটি টাইপ, কিন্তু তোমার ডাইনি বোন আমার ইগো হার্ট করেছে বলে প্রেমটা হয়নি। আহারে, তাহলে কি এখন প্রেম করবেন? না, এখন চুটিয়ে সংসার করব। প্রেম করার শখ শেষ এত তাড়াতাড়ি? না, আসলে সব সময় সবকিছুর শখ থাকে না। এখন শখ হলো বউয়ের আবদার মেটানো, বউয়ের রাগ ভাঙানো, বউয়ের মুড সুইং সহ্য করা। মোটো কথা এখন সব শখ বউ কেন্দ্রিক। এরকম করলে পরে মানুষ আপনাকে বউ পাগল বলবে। কিছু করার নাই, খানদানি পাগল সবাই। তোমার শ্বশুরও একটা বউ পাগলা, তার ঘরের প্রোডাক্ট কি ভালো হবে? অনুরূপের কথা শুনে হেসে ফেলল মিলাত। দুষ্টু মিষ্টি কথা আর গল্পে কিচেনের কাজ শেষ হয়ে গেল। এখনো বেশি রাত হয়নি, বাইরে থেমে থেমে ঝড় হচ্ছে। এর মধ্যেই মিলাত বলল, চা খাবেন? হ্যাঁ, দাও। অনুরূপ বসার ঘরে বসল। কিছুক্ষণ পরই মিলাত হাজির হলো চা নিয়ে। অনুরূপ ব্যস্ত টিভির চ্যানেল ঘোরাতে। এই সময়ে সুন্দর একটা মুভি দিলে জমতো। এই কথা মনে আসা মাত্রই সামনে হিন্দি রোমান্টিক ফিল্ম আসলো। ও আগে এই মুভি দেখেনি, তবে কাস্ট দেখে মনে হচ্ছে ভালোই হবে। চায়ের কাপ হাতে নিয়ে অনুরূপ উৎফুল্ল স্বরে বলল, বৃষ্টির দিনে চা হাতে বউয়ের পাশে বসে রোমান্টিক ফিল্ম দেখার মতো আনন্দ আর কি হতে পারে? মিলাত হালকা হেসে বলল, আপনার রোমান্টিক ফিল্ম পছন্দ? সব সময় না, তবে এখন ভালো লাগছে। তোমার রোমান্টিক ফিল্ম পছন্দ না? আমার হরর মুভি ভালো লাগে। চলো তাহলে একটা হরর মুভি দেখি। চলুন, আমার রুমে আসুন, ল্যাপটপে দেখব। চলো। টিভি বন্ধ করে মিলাতের পিছু পিছু অনুরূপও চলল। মিলাত ডাউনলোড করা একটা ভূতের মুভি অন করে দিয়ে পাশে বসল অনুরূপের। মিলাতের ভূতের মুভি পছন্দ হলেও প্রচুর ভয় পায় সে। এই যেমন এখন সে একটু একটু অনুরূপের দিকে সরে আসছে। ব্যাপারটা বুঝতে পেরে অনুরূপ ঠোঁট টিপে হাসল। যাক, ভালোই রোমান্টিক মুভি হলে লজ্জা পেত, কাছে আসতো না, কিন্তু এখন একটু পরপরই ভয়ের শিন দেবে আর মেয়েটা ওর কাছে চলে আসবে কিছু না করতেই। আসলে প্রেমিক প্রেমিকাদের উচিত রোমান্টিক মুভির বদলে হরর মুভি দেখা। মুভি দেখতে দেখতেও যে কেউ ঘুমিয়ে পড়তে পারে, সেটা নিজ স্ত্রীকে না দেখলে বিশ্বাসই করতে পারত না অনুরূপ। দেদার সে অনুরূপের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। এদিকে বউ ঘুমিয়ে যাওয়ার পর মুভি দেখে আর কি করবে, বোরিং। অনুরূপ ল্যাপটপ বন্ধ করে মিলাতকে সুন্দর করে শুইয়ে দিয়ে যেই গেস্ট রুমের দিকে পা বাড়ালো, মিলাত ওর হাত খপ করে ধরে ফেলল। ঘুম জড়ানো স্বরে বলল, আমার পাশে শুয়ে পড়ুন। আর ইউ শিওর? অবশ্যই। এই না বললেন সংসার করতে চান? তো বউকে দূরে রেখে সংসার হবে। অনুরূপ ভীষণ খুশি হল। আসলে ওর মনই চাইছিল না অন্য কোথাও ঘুমাতে, কিন্তু তারপর ভাবল মেয়েটা যদি কিছু মনে করে। অনুরূপ মিলাতের পাশে শুয়ে ফিসফিসিয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি কিছু মনে করবে। আমার পাশে না শুয়ে অন্য ঘরে শুলে অবশ্যই কিছু মনে করতাম। কি মনে করতে? এই যে আপনার। আমার কি পুরুষত্বের সমস্যা আছে? মিলাতের কথা শুনে অনুরূপ একটু কালক্ষেপণ করল না। চট করে ওকে মুখোমুখি ঘুরিয়ে অধরে মিলিয়ে দিল অধর। মিলাত আচমকা আক্রমণে চমকে গেলেও নিজেকে সামলে নিয়ে স্বামীকে আশকারা দিলে। অনুরূপ কিছুক্ষণ পর ওর ঠোঁট ছেড়ে দিয়ে উপরে ঝুঁকে গভীর স্বরে বলল, ভুল করলে এভাবে বলা উচিত হয়নি। আজ পুরুষত্ব প্রমাণ করেই ছাড়ব। বেপরোয়া আমিটাকে সহ্য করে নিও প্লিজ। একটু আগে যা হলো তাতে মিলাত এতটুকু বুঝে গিয়েছে তার স্বামী মহাশয় মোটেও সভ্য নয়, বরঞ্চ একটু বেশি বেপরোয়া। কোন কুক্ষণে যে তখন ওই কথাটা বলল মিলাত জানে না।
ওই কথার পর এই বদ্ধ ঘরে, এই বিছানায় যে ঝড় উঠেছিল, দুই মানবীর তনু মনে তাতে উন্মাদ হতে সময় লাগেনি কারোই। রাতের শেষ প্রহরে অনুরূপ স্ত্রীর কানে ফিসফিসিয়ে বলল, বউ পুরুষত্ব প্রমাণ করতে পেরেছি। মিলাত লজ্জায় মুখ ঘোরালো। অনুরূপ ওর দিকে আরেকটু ঝুঁকে বলল, মনে হচ্ছে এখনো তোমার সন্দেহ আছে, তাহলে চলো আরেকবার। মিলাত দ্রুত তার অসভ্য বেহায়া স্বামীর মুখ চেপে ধরল। জড়ানো স্বরে অনুনয় করে বলল, অনুরূপ প্লিজ। কি প্লিজ বউ? আর না? সন্দেহ আছে? একদমই না। অনুরূপ হাসল। নিজের চুলে হাত বুলিয়ে বলল, আজ তোমার কাছে কুমারত্বের বিসর্জন দিলাম, নিজেকেই দিয়ে দিলাম। এরপর আর একটা দিনও থাকতে পারবো না তোমাকে ছাড়া। কিন্তু বাবা তো এখন দেবে না। আরো 1 বছর পর আমাকে নিয়ে যেতে পারবেন। 1 বছর তো দূর, একদিনও সম্ভব না। দরকার হলে 3য় যুদ্ধ ঘোষণা করব, তবু আমার বউ আমার চাই। বাবা না মানলে? শ্বশুর আব্বা না মেনে যাবে কোথায়, মানিয়েই ছাড়ব আমি। তাই না? ঠিক আছে, আগে মানিয়ে নিন। চ্যালেঞ্জ করছো? মিলাত অনুরূপের চোখে চোখ রেখে বলল, করছি। হারবে? হারিয়ে দেখান। ঠিক আছে, হারাতে পারলে কি দেবে? কি চান? সেটা তোলা থাক, চেয়ে নেব সময় মতো। ঠিক আছে। এভাবেই স্বামী স্ত্রীর কথোপকথন চলল আরো কিছুক্ষণ। তারপর স্বামীর নগ্ন উষ্ণ বুকেই ঘুমিয়ে পড়ল মিলাত। রেভান আর ওর পরিবার নুহাকে আজ দেখতে এসেছে। যদিও রেভান অনুভূতি নেই এখন আর। মায়ের ইচ্ছেতেই হচ্ছে এসব। দেখাদেখির এক পর্যায়ে নুহা সবার সামনে বলল, আমি একটু ওনার সাথে আলাদা কথা বলতে চাই। নুহার কথায় উপস্থিত সবাই একটু থমকালো। পর মুহূর্তে রেভানের মাই আগ্রহের সাথে বলল, হ্যাঁ হ্যাঁ যাও, তোমরা আলাদা কথা বলো। অগত্যা রেভানকেও নুহা পেছন পেছন যেতে হলো। ওরা নুহার রুমে আসলো। ঘরে প্রবেশ করতেই নুহা বলল, আজই যে আমাদের বিয়ে, জানেন আপনি? জানি। রেভান নির্বিকার। আপনার আপত্তি নেই? না। আমাকে পছন্দ হয়েছে? না। নুহা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে কেন বিয়ে করতে চাইছেন? ফ্যামিলি চাইছে তাই। আপনার কোনো পছন্দ আছে? না। কাউকে ভালোবাসতেন? হ্যাঁ। তাকে বিয়ে করছেন না কেন? ও অন্য কোথাও বিয়ে করেছে আর ও আমাকে ভালোবাসে না। ঠিক আছে, চলুন যাওয়া যাক। ওরা ফিরে এলো। তারপর নুহাকে আংটি পরানো হলো। এর কিছুক্ষণ পরই নুহা আর রেভানের আগ্ধ হলো। নুহার কাহিনী ও ধরতে গেলে একই। 2 বছর ভালোবাসার পর ছেলেটা চিট করে ওকে। আর এই মুহূর্তে এখন ভালোবাসার প্রতি বিশ্বাস নেই। তাই এমন কাউকেই দরকার যারও ওর মতই অবস্থা। মিলাত ক্লাস শেষ করে অনুরূপের হাসপাতালের দিকে রওনা হলো। আজ সকালে ঘুম থেকে উঠে অনুরূপকে পায়নি সে, তবে একটা চিরকুট পেয়েছিল, যেখানে লেখা, বউ পাখি আম সরি, ইমার্জেন্সি ছিল, খেয়ে ক্লাসে যেও, দুপুরে দেখা হবে, আই লাভ ইউ। চিরকুটটা পেয়ে মিলাতের মন ভালো হয়ে গিয়েছিল। তাই এখন সে ক্লাস শেষে স্বামীর সাথে দেখা করতে যাচ্ছে। হাসপাতালে পৌঁছে অনুরূপের চেম্বারের সামনে আসতেই দেখতে পেল অনুরূপ রোগী দেখছে। তাই আর ভেতরে গেল না, বাইরে দাঁড়ালো। অনুরূপের অ্যাসিস্ট্যান্ট বলল, আপনি সিরিয়াসল নিয়েছেন, স্যারকে দেখাতে হলে সিরিয়াসল নিতে হয় 2 দিন আগে। মিলাত একগাল হেসে বলল, আপনার স্যারই আমার সিরিয়াল নিয়ে রেখেছেন, চিন্তা করবেন না। ওর কথা শেষ হতে হতেই রোগী বেরিয়ে এলো আর তখনই মিলাত চেম্বারে ঢুকে গেল। পেছন থেকে অ্যাসিস্ট্যান্ট চিল্লাতে চিল্লাতে বলছে, বাইরে আসুন, এভাবে সিরিয়াল ভঙ্গ করা যাবে না। মিলাতকে দেখে অনুরূপ আওয়াজ তুলে বলল, আবিদ ভেতরে এসো। অনুরূপের অ্যাসিস্ট্যান্ট আবিদ ভেতরে এসেই অভিযোগ করে বলল, স্যার আমি বলেছিলাম আসতে না, কিন্তু শোনেনি এই মহিলা। শাট আপ, এসব কি কথা, ভাষা ঠিক করো আর ওকে ম্যাম ডাকবে। আরেকটা কথা কান খুলে শুনে রাখো, ওর এখানে আসতে কোনো সিরিয়াল লাগবে না, ও সুপার ভিআইপি। এখন স্যারই বলো আর 8 ঘন্টার মধ্যে রোগী পাঠাবে না,
আবিদ মিলাতের দিকে চেয়ে বলল, সরি ম্যাম, তারপর চলে গেল। মিলাত ওর কাঁধের ব্যাগটা টেবিলের ওপর রেখে বলল, এত বকা না দিলেও পারতেন। ও তো জানতো না। বকা না দিলে মাথায় ঢোকে না। এখন এদিকে আসেন আপনি। মিলাত অনুরূপের কাছাকাছি আসতেই অনুরূপ ওর হাত টেনে নিজের কোলের ওপর বসিয়ে দিল। জামার ওপর দিয়ে মিলাতের পিঠে চুমু খেয়ে বলল, ভীষণ মিস করেছি তোমায়। মিলাত হাসল অল্প। বলল, খেয়েছেন? না। খাবেন না? হ্যাঁ, একটু পর। তুমি খেয়েছ? বাসায় গিয়ে খাব। ঠিক আছে, আমি বিকেলেই ফিরব। লাভ নেই। বাবা, মা ফিরছে আজ রাতেই। অনুরূপের মন খারাপ হলো। ও মুখ ভার করে বলল, সমস্যা নেই, শ্বশুর বাড়িই থাকব আজ থেকে। আমার বউ না দিলে আমিও নড়ব না। মিলাত হেসেই ফেলল। বলল, ঢং ছাড়ুন তো। অনুরূপ ওর কথায় পাত্তা না দিয়ে বলল, এই চলো আমাদের ফ্ল্যাটে চলো আজকে, পরে তোমার বাপকে বুঝিয়ে বলবো। মোটেই না, কাল রাতের চ্যালেঞ্জের কথা ভুলে গেছেন? অনুরূপ হতাশ গলায় বলল, ঠিক আছে, জেতার পর তোমার খবর আছে। ঠিক আছে, এবার ছাড়ুন। অনুরূপ ছাড়ল ঠিকই, তবে মুখ ভার করে রইল। মিলাত স্বামীর কপালে একটা চুমু দিয়ে আলতো স্বরে বলল, খেয়ে নিয়েন। এবার একটু হাসির দেখা মিলল অনুরূপের মুখে। ও মিলাতের হাতে চুমু খেয়ে বলল, তুমিও খেয়ে নিও। রাতে আসছি। আচ্ছা। মিলাত যাওয়ার পর অনুরূপের ফোন একটা টেক্সট এলো। ও টেক্সটটা চেক করেই একটা কুটিল হাসি দিল। তারপর চৈতির ফোনে ফোন করল। রিসিভ হতেই বলল, কি অবস্থা? ফোন কেন করেছেন? চৈতি কঠোর স্বরে বলল। অনুরূপ হাসি মুখেই বলল, বুয়ের বর্বনের খোঁজ খবর নিতে। নাটক বাদ দেন, আসল কথা বলুন। গেম অন। এতদিন তুই আমার বুটাকে অসহায় পেয়ে যা ইচ্ছা করেছিস, আজ থেকে উল্টো বোনা শুরু কর। মানে? মানেটা কিছুদিন পরই বুঝবি। তার আগে একটা নিউজ দেই। তুই যাকে ভালোবাসিস সে বিয়ে করেছে। কাকে জানিস? চৈতি কথা বলতে পারল না। রেভান বিয়ে করেছে। বুকের ভেতর প্রচন্ড ব্যথা অনুভব হলো ওর। অনুরূপ ওর উত্তরের অপেক্ষা না করেই বলল, রেলমন্ত্রী মতিউর হাসানের মেয়ে নুহা হাসান। এবার দেখা যাক রেলমন্ত্রীর রক্ষিতার দৌড় কতদূর। কথাটা বলেই অনুরূপ অট্টহাসি হেসে ফোন কেটে দিল। চৈতির সাথে কথা শেষ করে অনুরূপ নিজের চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করল। ঠোঁটে বাঁকা হাসি। আসলে মিলাতকে নিয়ে যখনই ও ভাবতে শুরু করেছে তখন থেকেই মিলাতের আশেপাশে যারা আছে সবার সম্পর্কে জেনেছে ও। এমনকি মিলাতের যেসব বন্ধুদের সাথে ওঠাবসা তাদের সম্পর্কেও বিস্তারিত জেনেছে। কিন্তু চৈতির নারী নক্ষত্র জানার জন্য বন্ধু হিমেল ছাড়াও আরো দুজনের ওপর দায়িত্ব ছিল। প্রথমে তো চৈতিকে শায়েস্তা করার প্ল্যান অন্য ছিল, কিন্তু যখনই জানতে পেরেছে ওর রাজনৈতিক হাত আছে তখনই প্ল্যান বদলেছে। কারণ যাই করা হোক ও ওই রাজনৈতিক পাওয়ার কাজে লাগিয়ে আরো বড় ধরনের ক্ষতি করবে। তাই চালটা এমন হতে হবে যেন ও নিজের জালে নিজেই আটকা পড়ে। এদিকে রেভানকে মোটেই সহ্য হচ্ছিল না ওর। ও ছাড়া কেউ ওর প্রিয়তমার কথা ভাবলেও রাগ লাগে। সেখানে ছেলেটা উঠে পড়েই লেগেছিল, যদিও পড়ে দমেছে তবু ভালো লাগছিল না অনুরূপের। তাই এমন একটা ঢিল ছুঁড়েছে যাতে দুই পাখিরই জানাজা উঠেছে। এরকম ভয়ঙ্কর পরিকল্পনাগুলো ঠান্ডা মাথায় নিজের চেম্বারে বসেই করে ও। তবে নুহা আর রেভানের বিয়েটা অ্যারেঞ্জ করতে বহু কাঠখড় পোহাতে হয়েছে ওর। রেলমন্ত্রীর শালা কামরুল হক ওর বাঁধা রোগী, প্রচন্ড স্নেহ করে ওকে। প্রথমেই খেলাটা এখান থেকে শুরু করেছে ও। পরিকল্পিতভাবে রেভানের ইমেজটা তাদের কাছে ভালোভাবে ফুটিয়ে তুলেছে। আর রেভানের ফ্যামিলিতে তত একটা এফোর্ট দিতে হয়নি। ওরা যখন শুনেছে মন্ত্রীর মেয়ে তখন পুরো ফ্যামিলি কবুল বলে ফেলেছে একসাথে। আর রেভান তো সদ্য ছ্যাঁকা প্রাপ্ত, তাই ও পরিবারের সিদ্ধান্তেই ছিল। পুরো প্ল্যানটা এখন যতটা সহজ লাগছে ততটাও নয়। এই প্ল্যানটা বাস্তবায়ন করতে ভালোই কষ্ট হয়েছে, তবে আজ যখন সফল হলো তখন চৈতির মুখটা ইমাজিন করেই পৈশাচিক আনন্দ হচ্ছে। চৈতির মস্তিষ্ক ফাঁকা হতে শুরু করলো।
একদম হঠাৎ করেই যে প্ল্যানটা এভাবে ঘুরে যাবে সেটা কল্পনাও করেনি ও। অনুরূপকে হালকা নেওয়াটা মস্ত বড় ভুল ছিল সেটা এখন বুঝতে পারছে। দুশ্চিন্তায় মাথাটা ধরেছে, তাই প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো ও। আরামকেদারায় বসে সিগারেটের তপ্ত ধোঁয়া ছাড়তে ছাড়তে ভাবতে লাগলো এরপর কি করবে। রেভানের মা ঠিক করেছে ওদের 2-1 দিনের মধ্যেই হানিমুনে পাঠিয়ে দেবেন। সেখান গিয়ে ওরা নিজেদের আরেকটু বুঝে নেবে, ভাব হবে, তারপর ফিরে এলেই বড় করে রিসেপশন করে বউ উঠিয়ে আনবেন। তবে এই পরিকল্পনার কথা এখনো তিনি ছেলেকে জানাননি, কারণ ছেলে তার বিয়েতে রাজি হলেও হানিমুনে রাজি হবে না বলেই তার দৃঢ় বিশ্বাস। তাই আপাতত তিনি নিজের ভেতরেই রেখেছেন। সবকিছু বন্দোবস্ত করে তারপর যেভাবেই হোক পাঠাবেনই ওদের। অনুরূপ চেম্বার থেকে বেরিয়ে প্রথমে নিজের ফ্ল্যাটে গেল। একটা ট্রলিতে নিজের কিছু জামা কাপড় ভরে আবার শ্বশুর বাড়ির দিকে রওনা হলো। শ্বশুর হিটলার হলে সেও কম ত্যাদর নয়, বউ নিয়েই ফিরবে সে। ইস, শখ কত 1 বছর পর বউ থেকে দূরে রাখবে। এসব ভাবতে ভাবতেই অনুরূপ পৌঁছে গেল শ্বশুর বাড়ি। হারুন সাহেব মাত্রই এশার নামাজ আদায় করে বসার ঘরে বসেছিলেন, তখনই ডোরবেল বাজল। ভেতর ঘর থেকে মিলাত শব্দ শুনতে পেয়ে বসার ঘরে আসতেই দেখল জামাই শ্বশুর একজন আরেকজনের দিকে চেয়ে আছে। মিলাত খেয়াল করল অনুরূপের হাত একটা ট্রলি। ও এগিয়ে এসে কিছু বলতে যাবে, তার আগেই হারুন সাহেব তীক্ষ্ণ স্বরে বললেন, কোথাও যাচ্ছ নাকি? জি না শ্বশুর আব্বা, থাকতে এসেছি। আপনি তো আমার বউ দিচ্ছেন না, আর আমিও বউ ছাড়া থাকতে পারছি না, তাই চলে এসেছি। ভাবছি 1 বছর ঘর জামাই থাকবো, তবু বউ ছাড়া থাকবো না। অনুরূপের এমন বেফাঁস কথা শুনে মিলাত পেছন থেকে কপাল চাপড়ালো। লজ্জায় ওর মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। এদিকে হারুন সাহেব চোখ বড়বড় করে ভ্রু কুঁচকে ভৎসনার গলায় বলল, নির্লজ্জ। অনুরূপ কপট উদাস হয়ে বলল, কি করব শ্বশুর আব্বা বলুন, আপনার মেয়ে তো আমার পুরুষত্ব নিয়ে সন্দেহ করে ফেলেছিল। তাও যাই হোক, নিজেকে প্রমাণ করতে পেরেছি আমি। এখন যদি আপনি আমার বউকে 1 বছর দূরে রাখেন তাহলে তো উপসে মরব আমি। অনুরূপের কথা শুনে হারুন সাহেব হতভম্ব। এই ছেলেকে এতদিন তিনি সাধাসিধা মনে করেছিলেন, কিন্তু এই ছেলে আস্ত বজ্জাত। এদিকে মিলাত না পারছে হাসতে, না পারছে কাঁদতে। তবে এভাবে চলতে দেওয়া যাবে না, তাই সে পেছন থেকে অপ্রস্তুতের মতো এগিয়ে এসে অনুরূপের হাত ধরে বলল, আরে আপনি আসুন আসুন, ভেতরে এসে বসুন। আজকে রোগীর চাপ ছিল অনেক বেশি, তাই না? মিলাত এসব বলতে বলতেই অনুরূপকে ভেতরের দিকে টেনে নিয়ে যেতে লাগল। এদিকে জামাই শ্বশুর এখনো একজন আরেকজনের দিকে চেয়ে আছে। শ্বশুরের চোখে বিরক্তি আর জামাইয়ের চোখে দুষ্টুমি। অনুরূপ নিজের ঘরে এনেই দরজা আটকে দিল মিলাত। তা দেখে অনুরূপ ফিচেল হেসে বলল, আরে বউ, একটু অপেক্ষা করো, শাওয়ার নিয়ে আসি, এখনই হামলে পড়ো না আমার উপর। মিলাত অনুরূপের কথা শুনে চোখ বড়বড় করে, ঠোঁটটা চোখা করে, গাল ফুলিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। তারপর রাগী স্বরে বলল, মুখ সেলাই করে দেব। চুপ করুন। অনুরূপ বউয়ের ধমক খেয়ে ঠোঁটে আঙুল চেপে নিপাট ভদ্রলোকের মতো মুখ করে রইল। এদিকে মিলাত চোটপাট করে বলল, এত বেহায়া লোক আপনি, আমি আগে জানতাম না। বাবা কি ভাবলো বলুন তো? ভাবছে আহারে ছেলেটা কি কষ্ট পাচ্ছে বউটাকে ছাড়া। মিলাত অনুরূপের পেটে কনুই দিয়ে একটা গুঁতা মেরে বলল, আজকে আপনি একটা কথাও বলবেন না। যথাজ্ঞা ম্যাম। মিলাত মুখ ঘুরিয়ে চলে গেল বাইরে। পেছনে দাঁড়িয়ে অনুরূপ এখনো হাসছে দাঁত বের করে। রাত বাজে 12:19। অনুরূপ মিলাতের ঘরে শুয়ে আছে মুখ গোমরা করে, কারণ তার শ্বশুর আব্বা নাকি বলেছে মেয়েকে গেস্ট রুমে ঘুমাতে। তাই মিলাত গেস্ট রুমেই শুয়ে পড়েছে। এটা কোনো কথা? তাহলে এ বাড়িতে এসেই বাকি লাভ হলো যদি বউ ছাড়াই ঘুমাতে হয়, আর বউটাও বাপের নেওটা, কিচ্ছু বলল না। সুর সুর করে চলে গেল গেস্ট রুমে। হারুন সাহেব বলেছেন অনুরূপের বাবা মায়ের সাথে কথা বলা পর্যন্ত তিনি কিছুতেই ছেলেটার ওপর ভরসা করতে পারছেন না, তাই এখন ওরা আলাদা থাকবে।
তারা আসুক, কথা হোক, তারপর সিদ্ধান্ত। মেয়ের বিষয়ে তিনি আপোষহীন। এদিকে অনুরূপের বাবা মা উমরাহ করতে যাবেন, তাই পাসপোর্ট করতে দিয়েছেন। সেদিকেই দেরি হচ্ছে একটু। ওই কাজ শেষ করেই আসবেন ঢাকায়। ঘরের সব লাইট অফ হয়ে যাবার পর অনুরূপ পা টিপে টিপে বের হলো ঘর থেকে। উদ্দেশ্যে গেস্টরুমে কোনোভাবে ঢুকে বুয়ের সাথে লেপ্টে থাকা। গল্পের নাম বিকেলের প্রণয়। এটা ছিল গল্পের 10ম পর্ব। গল্পের লেখিকার নাম আরশি আয়াত। সম্পূর্ণ গল্পটি আপনারা পেয়ে যাবেন ভয়েস বাই স্নেহ ইউটিউব চ্যানেলে।